টুলুর লাগাম ছাড়া চুরির কথা জানাবো। কত টাকার দুর্নীতি সামনে আসছে জানেন? ২৫০০ কোটি টাকা, এমনটাই অভিযোগ। যে রাজস্ব পাশ কাটিয়ে চুরি করা হয়েছে সেটা ২৫০০ কোটি, অর্থাৎ ২৫০০ কোটি টাকা রাজস্ব রাজ্যে আসতো, হাতানো হয়েছে। ডিসিআর দুর্নীতি, শুধু একটা দুর্নীতি। বিএলআরও রিপোর্ট এমনটা পুলিশের হাতে এসেছে। টুলুর ইস্যু করা ডিসিআর নকল, সেই রিপোর্টের সিলমোহর দেওয়া হয়েছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। একটু পিয়ালি, আবারও সহজভাবে যদি বুঝিয়ে দাও সাধারণ মানুষকে, ঠিক কিভাবে এটা দুর্নীতিটা হলো যেটাতে রাজ্য ২৫০০ টাকা পেতে পারত, পেল না। একেবারে দেখো, আজকে আদালতে এই মামলার শুনানি ছিল। নইমুদ্দিন, যে টুলু মণ্ডলের অন্যতম ম্যানেজার, তাকে আদালতে পেশ করা হয়েছিল এবং সেই শুনানির সময় সরকারি পক্ষের আইনজীবী এবং পুলিশের তরফ থেকে যে সাবমিশন করা হয় তাতেই কিন্তু তারা এই তথ্য তুলে ধরেন যে সেখানে বলা হয় যে অন্তত পক্ষে ২৫০০ কোটি টাকার এই দুর্নীতি হয়েছে। এবং একই সঙ্গে তারা এটাও জানায় যে এই যে ডিসিআরগুলো নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এবং অভিযোগ উঠছিল টুলুর ইস্যু করা ডিসিআরগুলো নকল এবং সেগুলো ছাপিয়ে নিত টুলু, সেটাও কিন্তু সরকারিভাবে সিলমোহর পড়েছে। তার কারণ বিএলআরওর অফিস থেকে যে রিপোর্ট পাওয়া গেছে সেটাতে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে টুলু মণ্ডল যে ডিসিআরগুলো ইস্যু করতো সেগুলো সমস্তটাই নকল, সেগুলো সরকারিভাবে ইস্যু করা নয়। এখন তোমার যে প্রশ্নটা যে কিভাবে এই রাজস্বটাকে একেবারে ঘুরপথে নিজের পকেটে পুরেছিল টুলু মণ্ডল, তা হচ্ছে তুমি জানো যে এই যে বীরভূমে 9টা ডিসিআর গেট রয়েছে এবং একাধিক এরকম পাথর খাদান রয়েছে। যে খাদান থেকে লরি বেরালে বা ডাম্পার বেরালে 14 চাকার যদি লরি হয়, অর্থাৎ 30 টন পাথরের জন্য ২৫০ টাকা করে দিতে হতো। অর্থাৎ 14 টনের লরি যদি হতো সেক্ষেত্রে ৭,৫০০ টাকা। প্রত্যেক দিন কমপক্ষে ৪,০০০ লরি বেরোতো। ফলে টুলু মণ্ডল প্রত্যেক দিন অন্তত পক্ষে ৩ কোটি টাকা, ৪,০০০টাও আমি বলছি অন্তত পক্ষে ৩ কোটি টাকা। পিয়ালি, একটু সঙ্গে থাকো, আমরা তৃণমূলে একটু প্রতিক্রিয়া নিই। প্রদীপ্ত রয়েছেন, প্রদীপ্ত মুখোপাধ্যায়। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, ২৫০০ কোটি টাকার বিষয় আসছে সামনে, যেটা রাজ্যের রাজস্ব হতে পারত, মানে বাংলার পয়সা নেই, ঋণে জর্জরিত বিষয়গুলো নয়। অভিযোগ যে যেটা রাজ্যের পকেটে আসতো সেটা চলে গেছে তৃণমূলের পকেটে, কি বলবেন? না, এরকম তো পকেটে চলে যাওয়াটা খাটের তলা থেকেও পাওয়া যেতে পারে কিনা সেটা দেখে নিতে হবে। সব ক্লোজ করে সব রাজ্য নিতে পারে কিনা সেটাও দেখা যেতে পারে। কিন্তু আমি এরকমই দেখেছিলাম ১০০ কোটি কোটি টাকা একজন গার্ড, মানে একজন ব্যক্তির গার্ড, তার নাম হচ্ছে বাঘ বলা হতো, বাংলার বাঘ, তার গার্ডের বাড়ি থেকে নাকি পাওয়া গিয়েছিল ১০০ কোটি কোটি টাকা। তারপরে আর তার কোনো হদিশ নেই। ফলে এই হদিশ হঠাৎ করে হারিয়ে যাওয়া আর মাঝে খুব খবরে টিকে থাকা, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। টুলু মণ্ডলের এই সম্পত্তি কিন্তু ১-২ বছরে হয়েছে বলে মনে হয় না। ফলে আমাদের যে সকল নেতামন্ত্রী বিজেপিতে গিয়েছেন এবং নেতামন্ত্রী হয়েছেন, তার মধ্যে অন্যতম একজন ধরো তাপস। তার মানে মানছেন যে আপনাদের নেতামন্ত্রীরা এসব কাজ করেছে? আমি কি বলছি শুনলে শেষ অব্দি বোঝা যাবে। তারা তো জানতে পারতেন যে আমাদের নেতামন্ত্রীরা এর মধ্যে থাকেন কি থাকেন না। আমাদের নেতামন্ত্রীরা এগুলো করেনি, তার থেকে বড় প্রমাণ আর হতে পারে না এইভাবে যে আমাদের নেতাই এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। কারণ তাকে দোষী করা হয়েছিল, তিনি নিশ্চয়ই দোষী নন, সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের নেতাকেই এখন শিল্পমন্ত্রী করা হয়েছে, নিশ্চয়ই তিনি দোষী নন, সেই জন্য তাকে শিল্পমন্ত্রী করা হয়েছে। ফলে আমি দিনের শেষে দেখতে চাই যে আমাদের যে সকল নেতা মন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে তারা প্রকৃত শাস্তি পেল কিনা। নয়তো বলবো এটা প্রচার, এটা শুধু অভিযোগ আর নিজেদের দল ভাঙানোর খেলা। অর্থাৎ বিজেপি দল ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে, নিজেদের লোক নেই, আমাদের লোকেদের নিজেদের দলে নিয়ে ভয় দেখিয়ে নিজেদের দলকে শক্তিশালী করছে, আর কিছুই না। তবে টুলু পাম্প তো তোমরা শুধু দেখলে, কিন্তু বিশাল পাম্পটাও দেখতে হবে। যে বিশাল পাম্পটা কিন্তু ২৯-এর পরে বেরোবে, যে কত বিশাল পাম্প দিয়ে কোথায় কোথায় টাকা কোথায় কোথায় যাচ্ছে বা বেরোচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রদীপ্ত ছিলেন আমাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এইটাই একটু বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ প্রদীপ্ত যে নির্দিষ্টভাবে পয়েন্টটা তুলেছেন সেটা নিয়ে সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, আমি তৃণমূলের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি, ওভারঅল এই দুর্নীতি না নিয়ে। প্রদীপ্তর সাথে কথা বলছিলাম, তিনি নির্দিষ্টভাবে বলেছেন যদি তৃণমূলের নেতামন্ত্রীরা এই কাজ করে থাকেন, তাদের অনেকেই তো এখন বিজেপিতে গিয়েছেন, তাহলে প্রমাণিত হয় যে তারা কিছু করেননি, সে কারণেই তারা বিজেপিতে, সে তাপস রায় হোক বা যে কেউ হোক না কেন।
তাপস রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত তো বন্ধ করা হয়নি। তাপস রায়ের বাড়ি থেকে টাকা, সোনা, গয়না, বন্দুক, খেলনা কিছুই উদ্ধার হয়নি। হ্যাঁ, আর যে এই সমস্ত কথা যারা বলে যে বিজেপিতে গেছে দুর্নীতিগ্রস্তরা, কারা কারা এসছে তাদের নাম বলুন। পার্থ চ্যাটার্জি এসছে, টুলু মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি টাকা ক্যাশ, না টুলু মণ্ডল না ওর সাগরেদের বাড়ি থেকে, হ্যাঁ, আর 15 কিলো সোনা। ভাবা যায়? ভারতবর্ষের অর্থনীতি এরাই পাল্টে দেবে। একজনের নামে 2000-2500 কোটি টাকার দুর্নীতির গল্প আসছে। রাজস্ব কম দিয়েছে মানে সে টাকাটা তো নিজের পকেটে ভরেছে। এরা মেয়ের বিয়ে দেয় কয়েকশো কোটি টাকা খরচা করে, 100 কোটি নয়। আর সেখানে প্রদীপ্ত, আমি যতদূর জানি উনি একজন মানে শিক্ষাপ্রতি মানুষ, অধ্যাপক। সে এইসব বলছে ওখানে গেছে মানে ভালো ছেলে হয়ে গেছে। এই কথাগুলো কোনো যুক্তি নেই। অপরাধ সে আমার দলে করলেও শাস্তি পাবে, অন্য দলে করলেও শাস্তি পাবে। আর তৃণমূল এই অপরাধটা করেছে বলে তৃণমূল আজ গণতান্ত্রিক ভাবে শাস্তি পেয়েছে, আর মমতা ব্যানার্জি গতকালও শাস্তি পেয়েছে এই কাজগুলোকে মদত করেছে বলে। আচ্ছা, অনেক ধন্যবাদ সজলবাবু। রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, দেখুন, মানে শাস্তি কি হবে না হবে, আমরা ভারতবর্ষের দুর্নীতির ইতিহাস যদি দেখি, আমার নজরে তো খুব একটা শাস্তি হয়েছে বলে আমি পাইনি। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, ডিএমকে হোক, যেই হোক না কেন। আমি সেটাতে তো যারা আছেন তারা বলবেন, কিন্তু আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছিলাম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1 বছরের বাজেট ভারতীয় টাকায় 1420 কোটি এবার, আর এইখানে 2500 কোটির হিসেব পাচ্ছি। মানে অসাধারণ, একটা রাজ্যেই এই দুর্নীতির বহর। দেখুন, আমরা বারবার দেখেছি যে রাজ্য বঞ্চনা, রাজ্য গরিব, রাজ্যের ব্যাপার নেই। কিন্তু এই তৃণমূলের মুখপাত্র বা প্রদীপ্ত বাবুর কথাতেই আসলো যে একটা টুলু পাম্পের থেকে যদি এত আমরা পেতে পারি, তাহলে ভেবে দেখুন এরম রাজ্যের মধ্যে ওনাদের বয়ানেই বলি, তাহলে উনি স্বীকার করছেন প্রকারান্তরে কত ধরনের, কতগুলো জেলায়, কতগুলো ব্লকে কত টুলু পাম্প এরম রয়েছে। অর্থাৎ সবগুলো মেলালে বলা যায় একটা বিধানসভার বাজেটের পুরো আমাদের পয়সা বোধহয় পুরোটা উঠে আসে। অর্থাৎ লিকেজ অফ ট্যাক্সেস, অর্থাৎ ট্যাক্স লিকেজ করে পশ্চিমবঙ্গকে বলা যায় এক প্রকার রক্তাল্পতা রুগীতে পরিণত করা, এটাও, এবং প্রকারান্তরে তার দলের বৈভবকে বাড়িয়ে তোলা, একদিকের রক্ত আরেকদিকে পাচার করা। অর্থাৎ এইভাবে একদিকে পুষ্টি ক্ষয়, আরেকদিকে পুষ্টি সাধন। তাহলে কোনটার দিকে এই বিষয়টা অন্তত আরেকটা প্রশ্ন আছে, আমি সাধারণ মানুষ হিসেবে করতে চাই। মানে এই যে বলা হয় না দেশের টাকা কম, মানে কোষাগারে টান, এই রাজ্য গরিব, এসব কিচ্ছু না সৌমেনবাবু। আসলে গোটা বিষয়টা সাইফন হয়ে যাচ্ছে কয়েকজনের পকেটে। আমরা সাধারণ মানুষ হাতে পেন ধরে বসে আছি, আর আমাদের কাছে বড় বড় থিওরি সামনে আসছে, অর্থনীতির বিশাল বিশাল থিওরি। এখানে গরিব, এখানে কোষাগার কম, এখানে ভাড়ার কম, এটা গরিব রাজ্য। এসব তো ভাঁওতাবাজি মনে হয় এখন এইসব দেখলে। আর পুরোপুরি মনে রাখবেন যে আরেকটা বিষয় বোধহয় পরিষ্কার হওয়া দরকার, সেখানে হচ্ছে এই গরিবানার রাজনীতিকে, অর্থাৎ গরিবকে গরিব বানিয়ে দেওয়ার রাজনীতির মধ্য দিয়ে আরেকটা মানে অরাজনৈতিকতার ছলে আরেক ধরনের রাজনীতি আছে। অর্থাৎ বিভিন্নভাবে ছলে বলে কৌশলে এই বিষয়গুলোকে, অর্থাৎ মানে এই জনগোষ্ঠীকে, জনপদকে বিভিন্নভাবে এদেরকে প্রডিউস করে আরেক ধরনের রাজনীতির ভোট ব্যাংককে প্রসিদ্ধ করা, সেটাও কিন্তু আরেক ধরনের বলা যায় পলিটিক্যাল গেম। একদমই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।